এই ছেলে, তোরে আমার প্রমাণ দিতে হবে। তোর কোনো ধারণা আছে আমি কে? আমি বর্তমান সময়ের একজন ডাক সাইটের মন্ত্রী। আমি চাইলে এক্ষুনি একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি। ধারণা আছে তোর? করতেছিস কেন? একদম চুপ। আর দেখছিস না মন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলছি, উনি কি মনে করবে? স্টুপিড কথাকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের এই পর্বটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে টাকার লড়াই, স্মৃতির গোলমাল, পারিবারিক সম্পর্কের ভাঙন আর গোপন ক্ষমতার খেলা সবকিছু একসাথে বিস্ফোরণের মতো সামনে এসেছে। একদিকে মন্ত্রীর ব্যাংকে বড়সড় ডাকাতির পর ক্ষমতার দাপট চরমে, অন্যদিকে ঘরের ভেতর এমন এক আবেগী টানাপোড়েন তৈরি হয়েছে যেটা শুধু সংসারের ঝামেলা না, বরং চরিত্রগুলোর ভিতরটা খুলে দেখিয়ে দেয়। তারও চেয়ে ভয়ঙ্কর হলো যে মানুষটাকে সবাই ব্যবহার করছে, সেই গোলামকে ঘিরে আবার নতুন করে তৈরি হচ্ছে বিভ্রান্তি, হাস্যরস আর বিপদের মিশেল। আর শেষ দিকে যে অন্ধকার ইঙ্গিতটা পাওয়া গেল সেটা বলছে সামনে হয়তো গল্পটা শুধু পারিবারিক বা অর্থনৈতিক দ্বন্দ্বে থাকবে না, বরং অপহরণ, লুকানো অপরাধ আর প্রতিশোধের ভয়ঙ্কর দিকে মোড় নেবে। তাই এই পর্বটা একেবারেই হালকা করে দেখার মতো না, কারণ এখানেই কয়েকটা বড় সংঘাতের ভিত গেঁথে দেওয়া হয়েছে। আর শেষে আমি বলবো এই ধারা দেখে ২৪ নম্বর পর্বে কি হতে পারে সেই নিয়ে সবচেয়ে জোরালো সম্ভাবনাগুলো। পর্বের শুরুতেই আমরা দেখি ব্যাংক ডাকাতির ঘটনাকে ঘিরে এক ধরনের রাষ্ট্রীয় আতঙ্ক তৈরি হয়ে গেছে। এটা সাধারণ কোনো চুরির ঘটনা হিসাবে দেখানো হয়নি, বরং এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটা ক্ষমতার ওপর সরাসরি আঘাত। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে ভেঙে দেওয়া হলো, সিসি ক্যামেরার সংযোগ কেটে দেওয়া হলো, পাহারাদারদের অকার্যকর করে দেওয়া হলো, এই অংশটা শুধু ঘটনাগত তথ্য না, বরং এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়, কাজটা করেছে এমন কেউ যারা খুব পরিকল্পনা করে নেমেছে। এখানে নাটক আমাদের একটা মেসেজ দেয়, এটা রাস্তার চোর ডাকাতের কাজ না, বরং ভেতরের তথ্য জানা, হিসাব কষা, ঠান্ডা মাথার লোকজনের কাজ। আর সেই কারণেই মন্ত্রীর রাগটা শুধু টাকা হারানোর কারণে না, তার মধ্যে অপমানবোধও কাজ করছে। সে মনে করছে তার ক্ষমতাকেই চ্যালেঞ্জ করা হয়েছে। এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মন্ত্রী প্রতিক্রিয়ায় যুক্তির চেয়ে বেশি দেখাচ্ছে ক্ষমতার ভাষা। সে আইন, তদন্ত বা প্রমাণের চেয়ে বেশি ভাবছে শাস্তি, ভয় দেখানো আর প্রতিশোধ নিয়ে। এখানেই গল্পটা অন্যরকম দিকে মোড় নিতে শুরু করে, কারণ যখন কোনো ক্ষমতাবান মানুষ ব্যক্তিগত অপমানকে রাষ্ট্রীয় বিষয় বানিয়ে ফেলে, তখন সে আর সঠিক ভুল আলাদা করে না। তার কাছে একটাই বিষয়, যে করেই হোক অপর পক্ষকে চূর্ণ করা। এই জায়গা থেকেই আমরা বুঝতে পারি সামনে শেজাদকে ঘিরে যে তীব্র চাপ আসবে সেটা শুধু সন্দেহের কারণে না, বরং ক্ষমতার লড়াইয়ের কারণেও। তারপর খুব সুন্দরভাবে গল্পটা বাইরের সংঘাত থেকে ভেতরের ঘরোয়া আবেগে ঢুকে যায়। এই ট্রানজিশনটাই পর্বটাকে শক্তিশালী করেছে, কারণ একদিকে বাইরে ব্যাংক লুট, মন্ত্রী, শিপমেন্ট, হুমকি, আর অন্যদিকে ঘরের ভেতর মা ছেলের কাছে এমন একটা কথা তোলে যেটা শুনে আমরা বুঝে যাই স্মৃতি ফিরে আসার পর সম্পর্কগুলো আগের অবস্থায় নেই। মায়ের ইচ্ছে নতুন করে বিয়ে দিয়ে সংসারের আনন্দটাকে যেন আবার সাজানো যায়। বাইরে থেকে এটা খুব সাধারণ, এমনকি স্নেহভরা ইচ্ছে বলেও মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে ঘটনাটা অনেক গভীর। কারণ এই প্রস্তাব আসলে শুধু একটা অনুষ্ঠান করার ইচ্ছে না, এটা পুরনো ভাঙা সময়কে নতুনভাবে ঠিক করতে চাওয়ার চেষ্টা। মা মনে করছে যেহেতু অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, তাই নতুন একটা বিয়ের আয়োজন যেন সব দুঃখ মুছে দিতে পারে। কিন্তু ছেলের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় তার কাছে বিয়ে কোনো সামাজিক অনুষ্ঠান নয়, এটা একবারের গভীর ব্যক্তিগত অঙ্গীকার। সে যখন দৃঢ়ভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, সেখানে শুধু রাগ না, একটা আঘাতও আছে। সে যেন বলতে চায় মানুষের জীবনের পবিত্র জায়গাগুলোকে ইচ্ছে হলেই নতুন মড়কে সাজিয়া তোলা যায় না। এখানেই এই দৃশ্যটার আবেগী ওজন সবচেয়ে বেশি, কারণ মা হয়তো আনন্দের কথা ভেবে বলেছে, কিন্তু ছেলে শুনছে নিজের জীবনের সত্য, স্মৃতি আর সম্মানের জায়গা থেকে। এই পার্থক্যটাই সংঘাত তৈরি করছে, আর এই মুহূর্তটা পুরো পর্বের জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। কারণ এখান থেকেই আমরা দেখি তার মনে এখনও একটা তীব্র ক্ষত রয়ে গেছে। বিশেষ করে স্মৃতি হারানোর সময় যা ঘটেছিল সেটাকে সে নিজের সজ্ঞানে নেওয়া সিদ্ধান্ত হিসাবে মানতে পারছে না। এই দৃশ্যে আরেকটা স্তর আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। যখন তুলনা চলে আসে, একজন মেয়ের জীবনে একবার বিয়ে আর একজন ছেলের জীবনে কেন একাধিক বিয়ের প্রশ্ন উঠল,
তখন পর্বটা কেবল ব্যক্তিগত রাগে সীমাবদ্ধ থাকে না। এখানে অপরাধবোধ, লজ্জা, অস্বীকার আর আত্মঘৃণার মিশ্রণ কাজ করে। সে অতীতের সেই ভুল অধ্যায়কে নিজের জীবনের অংশ হিসেবেই মানতে চাইছে না। তার বক্তব্যের ভেতর দিয়ে বোঝা যায় স্মৃতি ছাড়া ঘটে যাওয়া সম্পর্ক তার কাছে প্রায় শূন্য। এটা হয়তো নৈতিকভাবে বা সামাজিকভাবে সোজা কোনো উত্তর না, কিন্তু চরিত্রগতভাবে খুব বাস্তব, কারণ সে নিজেকে বিচার করছে নিজের সচেতনতার মাপকাঠিতে। এখান থেকেই চরিত্রটার ভেতরের পরিবর্তনটা স্পষ্ট হতে শুরু করে। সে আগের চেয়ে বেশি চাপে, বেশি ভাঙা আর একই সাথে নিজের সত্যকে আঁকড়ে থাকতে মরিয়া। এই পুরো পারিবারিক অংশটা দেখলে একটা জিনিস বোঝা যায়, নাটক শুধু ঘটনাই দেখাচ্ছে না, বরং মনে করিয়ে দিচ্ছে যে স্মৃতি ফিরে আসা মানেই সব সমস্যার সমাধান না, বরং অনেক সময় স্মৃতি ফিরে আসার নতুন সমস্যার শুরু। আগে যে লোকটা বিভ্রান্ত ছিল, এখন সে জানে সে কে, কাকে ভালোবাসে, কিভাবে বাঁচতে চায়। কিন্তু সেই জানামানা সত্যই তাকে আরও কঠোর করে তুলছে। তাই মায়ের সঙ্গে তার কথোপকথনটা আবেগী হলেও আরামদায়ক না, বরং অস্বস্তিকর। আর এই অস্বস্তিটাই খুব দরকার ছিল, কারণ সামনে যদি ফাতেমা, পরিবার আর পুরনো ভুল সিদ্ধান্ত নিয়ে নতুন করে সংঘাত তৈরি হয়, তার বীজ এখানেই বোনা হলো। এরপর গল্পটা আবার মোড় নেয় গোলামের দিকে। আর সত্যি বলতে এই অংশে নাটক খুব বুদ্ধি করে ভারী আবেগের ভেতর একটা অদ্ভুত হাস্যরস ঢুকিয়েছে। কিন্তু এই হাস্যরসও একেবারে ফাঁকা না। গোলামকে ঘিরে যে স্মৃতিভ্রংশের ওঠানামা, সেটা দর্শককে যেমন হাসায়, তেমনি একই সাথে ভাবায় এই মানুষটা আসলে কতটা অসহায়। কখনো সে বাস্তব চিনতে পারছে, কখনো আবার সব উল্টে ফেলছে। তাকে যখন বলা হচ্ছে কার সঙ্গে তার কি সম্পর্ক, সে সেটা মানতেই পারছে না। তার মাথার ভেতরে স্মৃতির যে জট তৈরি হয়েছে, সেটা এই পর্বে আরও পরিষ্কারভাবে ফুটে ওঠে। সে নিজের অবস্থান, সম্পর্ক, এমনকি ঘুমানোর জায়গা নিয়েও বিভ্রান্ত। এখান থেকে একটা বড় ইঙ্গিত মেলে, গোলাম এখন শুধু কমিক রিলিফ না, বরং তাকে কেন্দ্র করে অনেক বড় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মজার বিষয় হল, বাড়ির মানুষজনের প্রতিক্রিয়াও একরকম না। কেউ তাকে নিয়ে ঠাট্টা করছে, কেউ বিরক্ত হচ্ছে, কেউ আবার তাকে মানসিক চাপ থেকে বাঁচাতে চাইছে। বিশেষ করে যিনি তাকে শান্তভাবে সামলান, তার আচরণে একটা সহানুভূতি আছে। তিনি বুঝতে পারছেন জোর করে কিছু মনে করানোর চেষ্টা করলে পরিস্থিতি খারাপ হবে। এই দৃশ্যটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে ঘটনাটা অনেক গভীর, কারণ এখানে প্রথমবারের মতো জোর দিয়ে দেখানো হয় স্মৃতিহীন মানুষকে শুধু তথ্য দিয়ে ঠিক করা যায় না, তাকে নিরাপত্তা বোধ দিতে হয়। আর এই নিরাপত্তাই সামনে গোলামের অবস্থান নির্ধারণ করতে পারে। সে কার দিকে ঝুঁকবে, কার ওপর বিশ্বাস করবে, আর কাকে বিপদে ফেলবে। এর মাঝেই আবার বড় জগতের দিকটা সামনে আসে, সেজাদ আর মন্ত্রীর ফোনালাপ। এই দৃশ্যটা নিছক কথার লড়াই নয়, এটা ক্ষমতার ভাষা আর অপরাধ জগতের আত্মবিশ্বাসের সরাসরি সংঘর্ষ। মন্ত্রী মনে করছে তার সন্দেহই যথেষ্ট, সে প্রমাণের আগে দাপট দেখাতে চায়। অন্যদিকে সেজাদ এমনভাবে কথা বলে যেন সে ভয় পাওয়ার মানুষ না, বরং সে জানে কিভাবে অন্য পক্ষকে আরও খেপিয়ে দিতে হয়। এই দৃশ্যে একটা জিনিস খুব স্পষ্ট, সেজাদ শুধু অপরাধসুলভ সাহস দেখাচ্ছে না, সে পরিস্থিতি উপভোগও করছে। সে জানে তাকে সন্দেহ করা হচ্ছে, কিন্তু সে এটাও জানে হাতে প্রমাণ না থাকলে ক্ষমতাবান লোকের রাগ অনেক সময় বাতাসেই ঝুলে থাকে। এখানেই গল্প শুধু এগোয় না, আরও জটিল হয়ে ওঠে। কারণ মন্ত্রীর প্রতিপক্ষ যদি এমন ঠান্ডা মাথার হয়, তাহলে সামনে সংঘর্ষ অনেক দূর যেতে পারে। এই কথোপকথনে একটা লুকানো স্তর আছে। সেজাদ যতটা না উত্তেজিত, তার আশপাশের লোকজন ততটাই অস্থির। এর মানে সে এমন একজন যার উপস্থিতিতেই অন্যরা সন্ত্রস্ত থাকে। এমন চরিত্র নাটকে সাধারণত দুই ধরনের কাজ করে। এক, সে বড় ধাক্কা দেয়। দুই, সে অন্য চরিত্রদের সীমা পরীক্ষা করে। এখানে মন্ত্রীকে সে ঠিক সেটাই করছে। মন্ত্রীকে ফোনে চাপে ফেলা নয়, বরং তাকে অস্থির করে বাস্তব ভুল করানোর পথে ঠেলে দিচ্ছে। আর ক্ষমতাবান মানুষ যখন আবেগে সিদ্ধান্ত নেয়, তখন সে নিজের বিপক্ষের জন্য দরজা খুলে দেয়। তাই এই দৃশ্যের পর থেকেই মনে হতে থাকে মন্ত্রী হয়তো তাড়াহুড়ো করে এমন কিছু করবে যার ফল উল্টো দিকেও যেতে পারে। এরপর হঠাৎ যে রাস্তার অংশটা আসে, সেটা ওপর দেখলে হালকা, কিন্তু নাটকীয় দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ।
কয়েকজন তরুণের সঙ্গে তুচ্ছ তর্ক, গাড়ি নিয়ে অহংকার, ভয় দেখানো, পাল্টা চ্যালেঞ্জ এসব দেখে প্রথমে মনে হতে পারে এটা শুধু মজা বা গ্যাংস্টার স্টাইলের একটা সিকোয়েন্স, কিন্তু আসল কাজটা পরে বোঝা যায়। এই ধরনের দৃশ্য দিয়ে নাটক দেখায় ক্ষমতার মুখোশ ধরে রাখতে কত ধরনের ছোট বড় নাটক সাজাতে হয়। মানুষকে ভয় দেখানো, নিজের নামের ওজন তৈরি করার রাজনীতি, চারপাশে আতঙ্ক রাখার রাজনীতি এসবের সঙ্গে সেজাদের জগৎ খুব মানানসই। এখানে যে ছেলেদের নিয়ে এমন দাপট দেখানো হলো সেটা একভাবে সেজাদের দুনিয়ার বহিরঙ্গ, আর তার পেছনে থাকা সন্ত্রাসী আসল চালিকা শক্তি। এদিকে গোলামের দিকে ফেরত আসা দৃশ্যটা পর্বের অন্যতম স্মরণীয় অংশ, কারণ হাসির ভেতরেও এখানে বিপদ জমে। তার পোশাক নিয়ে অস্বস্তি, তাকে নতুন পরিচয় দাঁড় করানো, কি বলবে কি বলবে না সেটা মুখস্থ করানো, সব মিলিয়ে পরিষ্কার বোঝা যায় গোলামকে একটা জীবন্ত প্রপের মতো ব্যবহার করা হচ্ছে। কেউ তাকে মানুষ হিসেবে দেখছে না, তাকে একটা মুখোশ বানানো হচ্ছে। আর এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ গোলাম নিজে বুঝেই উঠতে পারছে না সে কোন খেলায় আছে। তাকে সাজিয়ে গুজিয়ে অন্য কারো রূপ দেওয়া মানে শুধু ঠাট্টা না, এর পেছনে বড় কৌশল আছে। যদি সে ভুল কিছু বলে, যদি পরিচয় গুলিয়ে ফেলে, যদি ভুল লোকের সামনে ভুল কথা বেরিয়ে যায়, তাহলে পরিস্থিতি মুহূর্তে ভয়ঙ্কর হতে পারে। এই অংশে নাটক খুব সূক্ষ্মভাবে দেখিয়েছে হাস্যরস আর হুমকি পাশাপাশি চলতে পারে। গোলামের সরলতা দর্শককে হাসায়, কিন্তু যে মানুষগুলো তাকে নিয়ে খেলছে তাদের উদ্দেশ্য মোটেও সরল না। সে নতুন নাম মনে রাখার চেষ্টা করছে, আবার পুরনো সত্তা হারিয়ে ফেলছে। এই অবস্থায় সে যেন নাটকের সবচেয়ে দুর্বল চরিত্র, অথচ তাকে দিয়েই সবচেয়ে ঝুঁকিপূর্ণ খেলা খেলানো হচ্ছে। এই সিদ্ধান্তটাই সামনে বড় সমস্যার কারণ হতে পারে, কারণ যার মাথাই পরিষ্কার না তাকে যদি ক্ষমতার লড়াইয়ের মুখে দাঁড় করানো হয় তাহলে বিস্ফোরণ হবেই। তারপর আসে একটা একেবারে ভিন্ন মাত্রার দৃশ্য, বস্তির সেই মেয়েটির বাবার আগমন। এই অংশটা পুরো পর্বের আবেগী কেন্দ্র বলা যায়। এতক্ষণ পর্যন্ত আমরা টাকার লড়াই, মন্ত্রী, সেজাত সংঘাত, ঘরের অস্থিরতা, গোলামের বিভ্রান্তি দেখছিলাম, কিন্তু এখানে হঠাৎ গল্পটা সমাজের আরেক অন্ধকার মুখ খুলে দেয়। বাবা তার নিখোঁজ ছেলের খোঁজ চাইতে এসেছে। টাকার দরকার নেই, দরকার সত্য। এই বক্তব্যের ভেতরে একটা বিশাল বেদনা আছে। সে যেন বুঝে গেছে গরিব মানুষের জীবনে টাকার অভাব যত বড় না, ন্যায় বিচারের অভাব তার চেয়েও বড়। আর তার ছেলে যে একটা ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, শিশু অপহরণ, অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে নামানো, এই তথ্যটা গল্পকে হঠাৎ অনেক বড় সামাজিক মাত্রা দেয়। এই দৃশ্যটা না বুঝলে পরের ঘটনাগুলোর গুরুত্ব পুরোটা ধরা যায় না, কারণ এখানে প্রথমবারের মতো ইঙ্গিত মেলে গল্পের অপরাধ জগৎ শুধু চুরি ডাকাতি বা শিপমেন্টে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে আরও গভীর, আরও নোংরা, আরও পৈশাচিক ব্যবসা জড়িয়ে থাকতে পারে। বাবার বয়ানে যে ছবি ফুটে ওঠে সেটা ভয়ঙ্কর, কিন্তু তার চেয়েও বড় কথা, সুমান নামের ছেলেটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে লেখাপড়া জানা, ভাবনা চিন্তা করা ছেলে, মানে সে শুধু ভুক্তভোগী না, প্রত্যক্ষ প্রতিরোধের মুখও ছিল। আর ঠিক এখানেই তার নিখোঁজ হয়ে যাওয়া সন্দেহকে অনেক শক্তিশালী করে। যেসব অপরাধী শিশুদের অমানবিকভাবে ব্যবহার করে তারা নিশ্চয়ই কোনো প্রতিবাদী ছেলেকে ছেড়ে দেবে না। বাবার কথার মধ্যে আরেকটা ব্যথা আছে। সে পুলিশে গেছে, খোঁজ করেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে, কিন্তু সত্য পায়নি। উল্টো ছেলেকে জঙ্গি বা বিপজ্জনক পরিচয় তুলে নেওয়ার মতো গল্প ছড়ানো হয়েছে। এই জায়গায় নাটক স্পষ্ট করে দেয় আইন শৃঙ্খলার কিছু অংশ হয়তো দূষিত, অথবা অন্তত সত্য গোপন করার খেলায় অংশ নিচ্ছে। আর যখন নিরীহ বাবা শেষ আশ্রয় হিসেবে নায়কের কাছে আসে, তখন সেটা শুধু সাহায্যের অনুরোধ না, এটা সমাজের ব্যর্থতার বিরুদ্ধে এক ধরনের নীরব অভিযোগ। এই দৃশ্যের আবেগ এত ভারী যে আগের সব হাস্যরস যেন হঠাৎ থেমে যায়। দর্শকও অনুভব করে গল্প এখন এমন পথে যাচ্ছে যেখানে ব্যক্তিগত সম্পর্কের সংকট ছাড়াও বড় অপরাধের জাল খুলে যেতে পারে। নায়ক যখন তাকে আশ্বাস দেয় যে ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করবে, তখন সেই আশ্বাসে নায়কীয় দৃঢ়তা যেমন আছে, তেমনি একটা ব্যক্তিগত দায়বোধও আছে। কারণ তার সামনে শুধু একজন অসহায় বাবা না, বরং এমন এক সত্যের দরজা খুলে গেছে যা সে এড়িয়ে যেতে পারবে না। এখান থেকেই নতুন ইনভেস্টিগেশন ট্র্যাক শুরু হয়, আর এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সে সরাসরি মাফিয়া জগতের খোঁজখবর থেকেও ফল পায় না। অর্থাৎ যাকে খোঁজা হচ্ছে তাকে যদি সাধারণ অপরাধ চক্র না লুকিয়ে রাখে, তাহলে পরের সন্দেহ কোথায় যায়? খুব স্বাভাবিকভাবেই সিস্টেমের ভেতরে। আর সেই কারণেই থানায় যাওয়ার সিদ্ধান্তটা এত তাৎপর্যপূর্ণ।
এর আগে আরেকটা ছোট কিন্তু ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়। কেউ একজন আটক অবস্থায় কাকুতি মিনতি করছে, মুক্তি চাইছে, আর বোঝা যাচ্ছে অনেক দিন ধরে বন্দী। এই দৃশ্য ছোট হলেও অত্যন্ত ভারী, কারণ এটা পুরো নিখোঁজ ছেলেটির গল্পের সঙ্গে এক অদ্ভুত ছায়া তৈরি করে। নাটক সরাসরি সব বলে দেয়নি, কিন্তু এমন ইঙ্গিত রেখে গেছে যে কোথাও কেউ আটক, অত্যাচারিত আর বেঁচে থাকার জন্য অনুনয় করছে। এটা সরাসরি সুমান কিনা সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দর্শক সন্দেহ করে গল্পের সব সুতো এক জায়গায় গিয়ে মিলতে পারে। থানায় যাওয়ার দৃশ্যটা খুব সংযতভাবে নির্মাণ করা হয়েছে, আর এই সংযমী দৃশ্যটাকে শক্তিশালী করেছে। সরাসরি চিৎকার চেঁচামেচি বা নাটকীয় উন্মোচনের বদলে এখানে প্রশ্ন, ছবি দেখানো, এড়িয়ে যাওয়া, চোখাচোখি না করা এসব দিয়ে সন্দেহ তৈরি করা হয়েছে। এই ধরনের দৃশ্যের শক্তি হচ্ছে কথার চেয়ে নীরবতা বেশি কাজ করে। ছবিটা দেখিয়ে যখন জিজ্ঞেস করা হয় লোকটাকে চেনে কিনা, তখন উত্তর অস্বীকারের হলেও ভেতরে দ্বিধা আছে কিনা সেটাই দর্শক ধরার চেষ্টা করে। এই দৃশ্যটা আসলে অনেক বড় ইঙ্গিত দিয়ে যায়, কারণ সত্য লুকাতে চাইলে মানুষ সাধারণত খুব বেশি ব্যাখ্যা দেয়, আর এখানে সেই ব্যাখ্যা দেওয়ার প্রবণতা স্পষ্ট, যেন আগেই নিজেকে বাঁচানোর ভাষা তৈরি করা আছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, নায়কের ব্যক্তিগত জীবনের চাপও এই তদন্তের মাঝখানে ঢুকে পড়ছে। ফোন আসছে, কল কাটা হচ্ছে, সন্তানের পাশে কোমল মুহূর্তও আছে। মানে লোকটা কেবল অপরাধ অনুসন্ধিনী কোনো যন্ত্র না, সে একজন বাবা, একজন স্বামী, একজন ছেলে। আর এই বহুমাত্রিক জীবনের ভেতরেই তাকে সত্যের পেছনে দৌড়াতে হচ্ছে। এই মানবিকতা চরিত্রটাকে শক্তিশালী করে, কারণ দর্শক তখন শুধু তার অ্যাকশন দেখে না, তার দায়েও অনুভব করে। সে কেন এত কিছু করছে, এই প্রশ্নের উত্তর এই সব ছোট ছোট পারিবারিক মুহূর্তেই লুকিয়ে থাকে। পর্বের শেষভাগে আবার উত্তেজনা হু হু করে বেড়ে যায় যখন মন্ত্রীর লোকজন সেজাদের বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হয়। এই দৃশ্যটা পুরোপুরি শক্তির প্রদর্শন। তারা এসেছে ভয় দেখাতে, অপমান করতে, টাকা উদ্ধার করতে, আর প্রয়োজনে মানুষ তুলে নিয়ে যেতেও। কিন্তু যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হল সেজাদের পরিবারের নিরাপত্তা হঠাৎ কতটা ভঙ্গুর হয়ে গেছে। ঘরের ভেতর ছোট মেয়ে ঘুমিয়ে, ভেতরে সংসারের পরিবেশ, আর বাইরে দাঁড়িয়ে হুমকি। এই কন্ট্রাস্টটা দারুণ কাজ করেছে, কারণ এর মাধ্যমে বোঝা যায় অপরাধ আর ক্ষমতার খেলা যত বড়ই হোক, সেই আঘাতটা গিয়ে লাগে পরিবারের ওপর। এখানে যে নারী চরিত্রটার সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করে, তাকে ছোট করে দেখলে ভুল হবে। সে শুধু ভয় পায়নি, বরং বুঝে গেছে যে এই মুহূর্তে দুর্বলতা দেখালে পরিস্থিতি আরও খারাপ হবে। তার চোখে আতঙ্ক থাকলেও ভাষায় দৃঢ়তা আছে, আর ৩ সেকেন্ড সময় বেঁধে দেওয়া, অস্ত্র ব্যবহারের ইঙ্গিত এসব দেখিয়ে নাটক পরিষ্কার করেছে এই পরিবার এখন খেলার মধ্যে নেই, সরাসরি যুদ্ধক্ষেত্রে ঢুকে গেছে। এই মুহূর্তটা আবেগের দিক থেকে খুব ভারী, কারণ ঘরের ভেতর যে মানুষটা বাবা বা স্বামী হিসেবে কোমল, বাইরে তার চারপাশে তৈরি হচ্ছে সহিংসতার দেয়াল। আর যদি পরিবারে হাত পড়ে, তাহলে তার প্রতিক্রিয়া কী হবে সেটা সহজেই আন্দাজ করা যায়। এই শেষ দৃশ্যে আরেকটা ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে আছে। মন্ত্রীর লোকেরা শুধু টাকা খুঁজছে না, তারা জানে কোনো ক্ষমতাবান অপরাধীকে কাবু করতে হলে তার সবচেয়ে মূল্যবান জায়গায় আঘাত করতে হয়, আর সেই মূল্যবান জায়গা টাকা নাও হতে পারে, পরিবারও হতে পারে। তাই তাদের কথাবার্তায় স্পষ্ট যে সামনে ব্যক্তিগত আক্রমণ আরও বাড়তে পারে। এই সিদ্ধান্তটাই কাহিনীকে আরও ডার্ক জোনে নিয়ে যায়, কারণ এখন আর বিষয়টা কেবল কে ব্যাংক ডাকাতি করল সেখানে আটকে নেই। এখন প্রশ্ন হল, কে কাকে আগে ভাঙবে, ক্ষমতা, পরিবার নাকি সত্য? পুরো ২০ নম্বর পর্বকে যদি এক লাইনে ধরতে হয়, তাহলে বলবো এটা এমন এক এপিসোড যেখানে গল্পের আলাদা আলাদা স্রোতগুলো প্রথমবারের মতো স্পষ্টভাবে একই দিকে বইতে শুরু করেছে। ব্যাংক ডাকাতির রেশ, মন্ত্রীর ক্রোধ, সেজাদের নির্লজ্জ আত্মবিশ্বাস, গোলামের বিভ্রান্ত পরিচয়, ঘরের ভেতর বিয়েকে ঘিরে আবেগী বিস্ফোরণ, বস্তির নিখোঁজ সুমনের রহস্য, থানার সন্দেহজনক আচরণ, আর শেষে পরিবারকে ঘিরে সরাসরি হুমকি। এসব আলাদা আলাদা ঘটনা নয়, এগুলো এখন একে অপরকে জড়িয়ে ফেলছে। এই কারণেই এই পর্বটা খুব জরুরি, কারণ এখানে শুধু ঘটনা ঘটেনি, বরং ভবিষ্যতের কয়েকটা বড় বিস্ফোরণের ফিউজ জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আলাদা করে বলতে হয়, এই পর্বের রাইটার খুব সচেতনভাবে টোনের ভিন্নতা ব্যবহার করেছেন। কখনো টেনশন, কখনো আবেগ, কখনো ব্যঙ্গাত্মক হালকা মজা, কখনো সামাজিক অন্ধকার। এই ওঠানামা যদি ঠিকমতো কাজ না করত, তাহলে এপিসোডটা ছড়িয়ে যেত, কিন্তু বেশিরভাগ জায়গায় এটা কাজ করেছে। বিশেষ করে গোলামকে কেন্দ্র করে যে কমেডি, সেটা এপিসোডের ভার কমালেও গল্পের গুরুত্ব কমায়নি, বরং তার বিভ্রান্ত সত্তাকে ব্যবহার করে পরের বিপদের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। এই ধরনের লেখাই দর্শককে ধরে রাখে, কারণ সবসময় একই আবেগে পর্ব চললে সেটা ক্লান্তিকর হয়ে যেত।
আপনি যদি নেক্সট স্টোরি আই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন পর্বভিত্তিক বিস্তারিত রিভিউ পেতে সঙ্গে থাকতে পারেন, কারণ এই নাটকে শুধু কি হলো সেটা জানলে হবে না, কেন হলো আর সামনে কি হতে পারে এই স্তরগুলো ধরতে পারলেই আসল মজা পাওয়া যায়। এখন যদি ২১ নম্বর পর্বের দিকে তাকাই তাহলে কয়েকটা জোরালো সম্ভাবনা চোখে পড়ে। প্রথমত, মন্ত্রীর লোকজন আর সেজাদের দ্বন্দ্ব খুব দ্রুত ব্যক্তিগত সহিংসতায় যেতে পারে। আজ যেভাবে বাড়ির দরজায় গিয়ে চাপ সৃষ্টি করা হলো তাতে মনে হচ্ছে পরের পর্বে সেজাদ সরাসরি পাল্টা জবাব দিতে পারে। সে চুপ করে সহ্য করবে এমন মানুষ বলে মনে হয় না, বরং পরিবারকে টার্গেট করা হয়েছে জেনে সে আরও নির্মম হতে পারে। দ্বিতীয়ত, বস্তির নিখোঁজ সুমনের কেসটা হয়তো এখন বড় মোড় নেবে। থানায় যে অস্বস্তি দেখা গেল তাতে ধারণা করা যায় পুলিশের ভেতরে কেউ না কেউ কিছু লুকাচ্ছে। ২১ নম্বর পর্বে নায়ক হয়তো আরেকটু গভীরে গিয়ে বুঝতে পারে এই নিখোঁজ রহস্য কেবল সুমনের না, এর সঙ্গে বড় চক্র জড়িত। তৃতীয়ত, গোলামকে নিয়ে নতুন গোলমাল হওয়ার সম্ভাবনা প্রবল। তাকে যে পরিচয়ে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে সেটা বেশি দূর স্বাভাবিকভাবে টিকবে বলে মনে হয় না। সে ভুল সময় ভুল কথা বলে দিলে বা ভুল লোকের সামনে আসল নকল গুলিয়ে ফেললে সেজাদদের পরিকল্পনায় উল্টো জোটে পড়ে যেতে পারে। আর এই ধরনের চরিত্র অনেক সময় হাসির মাঝখান থেকে সবচেয়ে বড় বিপদ ডেকে আনে। চতুর্থত, ঘরের ভেতর বিয়ের প্রসঙ্গে যে আবেগী সংঘাত তৈরি হলো তার রেশ এখানেই শেষ নাও হতে পারে। মায়ের ইচ্ছে থামলেও এই আলোচনার ফলে দম্পতির সম্পর্ক, অতীতের ভুল আর অসমাপ্ত মানসিক ক্ষত আবার সামনে আসতে পারে। বিশেষ করে ফাতেমা যদি এই বিষয়টা অন্যভাবে নেয় তাহলে আবেগী দূরত্বও তৈরি হতে পারে, অথবা উল্টো আরও কাছাকাছি আসার সুযোগও তৈরি হতে পারে। আর রিলিজের দিক থেকে যেহেতু নির্দিষ্ট অফিসিয়াল সময় বা তারিখ এখানে উল্লেখ নেই, তাই নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। তবে নাটকটি যে অফিসিয়াল প্ল্যাটফর্ম বা চ্যানেলে নিয়মিত আসে, একই ধারা থাকলে পরবর্তী পর্বও খুব শীঘ্রই সেখানেই দেখা যেতে পারে, এমন ইঙ্গিতই বেশি শক্তিশালী। আমার মনে হচ্ছে ২১ নম্বর পর্বের সবচেয়ে বড় ফোকাস থাকবে দুই জায়গায়। ১. সেজাদের পরিবারকে ঘিরে চাপ কতদূর যায়। ২. সুমনের নিখোঁজ হওয়ার পেছনের আসল মুখগুলো সামনে আসার প্রথম দরজা খুলে কিনা। আর যদি এই দুই ট্র্যাক একসাথে জুড়ে যায় তাহলে সামনের এপিসোডগুলো আরও অনেক বেশি ভারী, অন্ধকার আর থ্রিলিং হতে পারে। সব মিলিয়ে ২৪ নম্বর পর্বকে আমি বলবো প্রস্তুতির পর্ব, কিন্তু কোনোভাবেই শান্ত পর্ব না। এটা সেই ধরনের এপিসোড যেখানে প্রত্যেকটা দৃশ্য আলাদা আলাদা করে যতটা একসাথে মিলিয়ে তার চেয়ে অনেক বেশি কাজ করে। মন্ত্রীর ক্রোধকে হালকা করে দেখার সুযোগ নেই, সেজাদের ঠান্ডা আত্মবিশ্বাসকে নিরাপদ ভাবার সুযোগ নেই, গোলামের হাস্যরসকে নিরীহ ভাবার সুযোগ নেই, আর বস্তির বাবার কান্নাকে পাশ কাটানোর তো প্রশ্নই আসে না, কারণ এই সব কিছুর ভেতরেই গল্পের আসল বিস্ফোরণ লুকিয়ে আছে। এখন দেখার বিষয় সামনে সত্য আগে বেরোয় নাকি প্রতিশোধ আগে নামে। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।